প্রত্যেক স্টুডেন্টসকে আমি জানাই আমার ভালোবাসা। তো যে সকল স্টুডেন্টরা আমার এই ক্লাস দেখছে তো তাদেরকে আমি ওয়েলকাম। তো আজকে আমাদের ফার্স্ট লেকচার পর্যায় সারণীর, যেখানটায় আমি ডিসকাস করব যে মেন্ডেলিফের পর্যায় সারণী কেন আমাদেরকে পড়তে হয়, যে মেন্ডেলিফের এই পর্যায় সারণী কেন সৃষ্টি হলো তার সম্পর্কিত কিছু তথ্য আমরা দেখব। দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণী আসার আগে অনেক বিজ্ঞানী, যেমন করে ডোবেরিনারের সূত্র, ডোবেরিনারের ত্রয়ী সূত্র, তারপরে এসছে বিজ্ঞানী মেন্ডেলিফের সূত্র, তারপরে এসছে লোথার মেয়ারের সূত্র, তারপরে আবার এসছে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র। তো কালক্রমে বিজ্ঞানীরা এই সূত্রগুলোকে দিয়ে গেছে। উনারা কত খ্রিস্টাব্দে উনাদের এই পর্যায় সারণীর মতামত দিয়েছেন তো তাও আমি দেখাবো। তো প্রথমত আমি বলি যে প্রকৃতিতে যে সময় পর্যায় সারণীর এরকম একটা টেবিল ধারণা চলছে, ওই রকম সময়ে প্রকৃতিতে মোট 63টি মৌল এসছিল। মোট কতটি মৌল? 63টি। তো এই 63টি মৌলের উপরে ডিপেন্ড করে যখন বিজ্ঞানী মেন্ডেলিফের একটা সংশোধিত পর্যায় সারণী, তো সংশোধিত পর্যায় সারণীর আগে তো মোট 63টা মৌল ছিল না, যে মেন্ডেলিফ যখন করেছিলেন তখন 63টা মৌল ছিল। তো তার আগে অনেক কম মৌল ছিল। তো তখনকার সময় বিভিন্ন মৌলগুলো যে আমাদের সামনে এসে, বিজ্ঞানীদের সামনে এসে পৌঁছেছিল, ওই সকল মৌলদের ধর্ম, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম ইত্যাদি ছিল। তো প্রত্যেকটা মৌলের ধর্মকে মানে সঠিকভাবে চেনার জন্য, জানার জন্য তখনকার সময় অসুবিধা হচ্ছিল, যে এই মৌলের ধর্ম আরেকটা মৌলের ধর্ম, তো সবগুলো মৌলের ধর্মকে মনে রাখা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল। তো কালক্রমে বিভিন্ন বিজ্ঞানী এসছে। তো প্রথমে বিজ্ঞানী জন ডোবেরিনার, উনি উনার সূত্র দিয়ে পর্যায় সারণী একটা তৈরি করেন। তো উনার সূত্র দিয়ে বেশ কিছু মানে মৌলর মানে ধর্ম মানে দেখানো গেলেও অনেক মৌল বাদ পড়ে গেছিল। তো উনার সূত্র আমি লিখে দেব। তারপরে বিজ্ঞানী মেন্ডেলিফ আসেন। তো মেন্ডেলিফ কত খ্রিস্টাব্দে আসেন না, তাও আমি লিখে দিচ্ছি। বিজ্ঞানী জন ডোবেরিনার, জন ডোবেরিনার, ডোবেরিনার ফার্স্ট 1831 খ্রিস্টাব্দে তিনি এই সূত্র দেন। কোন সূত্র? ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তো তিনি ফার্স্ট দেন। তো ফার্স্ট 1831 খ্রিস্টাব্দে ডোবেরিনারের ত্রয়ী সূত্র চলে গেছে। তারপরে তার পরবর্তীকালে বিজ্ঞানী, রুশ বিজ্ঞানী ডেমোক্রিটি মেন্ডেলিফ, রুশ বিজ্ঞানী লিখে দিই যে রুশ বিজ্ঞানী ডেমিক্রিটি মেন্ডেলিফ কত খ্রিস্টাব্দে না, সাল দেখো 1869 খ্রিস্টাব্দে। আচ্ছা, ইনার আগে আরেকজন বিজ্ঞানী ছিল। তো উনি হচ্ছেন কে না, নিউল্যান্ডস। উনার সালটা ধরে রাখো যে 1863 খ্রিস্টাব্দে। উনার সূত্রটার নাম ছিল নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নেক্সট, তো পরপর আমরা সিকোয়েন্সে দেখতে আছি। প্রথমে ডোবেরিনার ত্রয়ী সূত্র, তারপরে নিউল্যান্ডসের অষ্টক সূত্র, তারপরে মেন্ডেলিফের সূত্র কত খ্রিস্টাব্দে? 1869 খ্রিস্টাব্দে। তার পরবর্তী বিজ্ঞানী আসেন যে লোথার মেয়ার। কোন দেশের বিজ্ঞানী ছিলেন না, জার্মান বিজ্ঞানী। কত খ্রিস্টাব্দে না, তিনি দিয়েছিলেন 1870 খ্রিস্টাব্দে। তো মেন্ডেলিফের জাস্ট 1 বছর পরে তিনি একটা পর্যায় সূত্র দেন। তো রুশ বিজ্ঞানী মেন্ডেলিফের পরে লোথার মেয়ার আসে। তারপরে কিছু দিন পরে বা কিছু বছর লিখতে পারো, আবার কে আসেন না, মেন্ডেলিফ। তো মেন্ডেলিফ এই যে সূত্রটা দিয়েছিলেন, মেন্ডেলিফের পর্যায় সূত্র আমরা বলবো। পর্যায় সূত্র এটা কত খ্রিস্টাব্দে না, 1871 খ্রিস্টাব্দে। তো কালক্রমে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র দিয়ে গেছেন। তাহলে দেখো, আমি ডোবেরিনারের ত্রয়ী সূত্র থেকে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্র কিন্তু আমি লিখে নিয়েছি। তো লিখে নিয়েছি এই কারণে যাতে দ্রুত ভিডিওর সেকশনটা দ্রুত বাড়ানো যায়। আচ্ছা, তো আমি এটা বলতে চাইছি ডোবেরিনারের ত্রয়ী সূত্র
তো ডোবেনের ত্রয়ী সূত্র কি বলেছিল? না বলেছিল রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। তো এই যে সূত্রটা, এই সূত্রটা কেবলমাত্র চারটা মাত্র ক্রমের ক্ষেত্রে স্যাটিসফাই হয়েছিল। তো তিনি একটা উদাহরণ নিয়েছিলেন, যেমন করে বোঝাতে চাই যে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই তিনটা মৌল, ত্রয়ী সূত্র মানে তিনটে মৌলকে নিয়ে আমাকে গঠন করতে হবে। যে লিথিয়ামের পারমাণবিক ভর কত ছিল? না লিথিয়ামের পারমাণবিক ভর 7, আর শেষের মৌলটার পারমাণবিক ভর ছিল কত? না 39। তাহলে এই দুটো মৌলের পারমাণবিক গুরুত্বকে যদি আমি গড় করি, তাহলে গড় করলে কত আসছে? 7 প্লাস 39 ডিভাইড বাই 2, দুটো মৌল। তো গড় করলে যে মৌলটা পাবো সেই মৌলটাকে আমি মাঝে বসাবো, ওই দুটো মৌলের মাঝে বসাবো। গড় করলে কত পাচ্ছি? না 23। তাহলে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? না 23। তাহলে আমি কেন বসাবো না? ক্লিয়ার? তো এমনি করে তিনি কি করেছিলেন? না ক্যালসিয়ামের সাথে করেছিলেন, ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম আর বিসমাথ, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বিসমাথ। তো এইরকম মৌলের সাথেও তিনি এই দুটো মৌলর পারমাণবিক গুরুত্ব নিয়েছেন, দিয়ে তাদের গড় করেছেন, মাঝেরটা পেয়েছেন। তো মাঝেরটার পারমাণবিক গুরুত্বের সাথে সমান হয়েছে, তবে তিনি এটা একটা ক্রম বানিয়েছেন। কিন্তু দেখা গেছে প্রকৃতিতে তখনও পর্যন্ত যতগুলি মৌল স্থাপনা হয়েছিল ততগুলো মৌলের মধ্যে কেবলমাত্র 3-4টে মাত্র ক্রম তিনি কেবলমাত্র দেখাতে পেরেছিলেন। আচ্ছা, তো এবারে হচ্ছেটা কি? না তারপরে তার সীমাবদ্ধতা থেকে গেল। তাহলে উনি কত সালে করে দিয়ে গেছেন? না 1817 খ্রিস্টাব্দে। তার পরবর্তী বিজ্ঞানী এসছেন কে? বিজ্ঞানী নিউল্যান্ডস। তো বিজ্ঞানী নিউল্যান্ডস এসে বললেন কি? না বললেন কত সালে? 1865 খ্রিস্টাব্দে বললেন যে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে প্রতি অষ্টম মৌলে প্রাথমিক মৌলের ধর্মের, প্রাথমিক লিখবো না, প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। প্রথম যে মৌলটা, যে তিনি এইভাবে, এবার একটু টেবিলটা লক্ষ্য করো যে এটা তো সংশোধিত, আমি সবগুলো ফিল আপ করিনি, ঘেটে যাবে বলে। দেখো তো তিনি কি বলেছেন? না বলেছেন যে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে প্রতি অষ্টম মৌল। তো আমি যদি উদাহরণ নিতে চাই এরকম, ধরো সাপোজ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, তো আমার কাছে এরকম মৌলগুলো আছে। তাহলে এই মৌলটাকে যদি আমি ফার্স্ট ধরি, তাহলে ভালো করে পড়ো, কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে, তাহলে আমি এই মৌলটাকে যদি ফার্স্ট ধরি, প্রতি অষ্টম মৌল, তাহলে এর পরে অষ্টম মৌল কোনটা? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে এইচ মৌলটা রয়েছে, এই মৌলের ধর্ম যা হবে, এইচ মৌলের ধর্ম তাই হবে। তাহলে এর পরে আবার অষ্টম মৌল, তাহলে এর পরে অষ্টম মৌল কি? কে এল এম এন ও পি। আচ্ছা এতটুকু থাকলো, কিউ পর্যন্ত নিলাম। তাহলে এরপরে অষ্টম মৌল, তাহলে এটাকে যদি আমি ফার্স্ট ধরি, এরপরে অষ্টম মৌল কি হচ্ছে? না 1 2 3 4 5 6 7 8। তার মানে অক্সিজেন মৌলটার ধর্ম আবার কি করবে? না এই যে এইচ মৌলটার ধর্মের সাথে আবার কি করবে? পুনরাবৃত্তি ঘটবে। তো এইরকমই তিনি উদাহরণ দিলেন, কিছু কিছু মৌলের ক্ষেত্রে উদাহরণ দিলেন। তো নেক্সট আমরা যেটা পড়বো, যে রুশ বিজ্ঞানী ডেমোক্রিটি মেন্ডেলিভ 1869 সালে যে পর্যায় সূত্রটি বলেছিলেন, সেই পর্যায় সূত্রটি কি ছিল? না তিনি বলেছিলেন, দেখো 1871 সালে যেটা বলেছিল, যে সূত্রটি বলেছিলেন, 1869 সাল থেকে 1871 মধ্যে ডিফারেন্স কোথায় ছিল? দেখো মৌল ও তাদের যৌগের ধর্মাবলী মৌলের পারমাণবিক গুরুত্বের বৃদ্ধির ক্রম অনুসারে পর্যাবৃত্ত হয়। জাস্ট তিনি এটাই বলেছিলেন, মৌল ও তাদের যৌগ। তাহলে মৌলের সাথে, ওই মৌলটার সাথে কোনো একটা অক্সাইড যৌগ যুক্ত হতেই পারে। তাহলে কোনো একটা মৌলের সাথে ওই যৌগের অক্সাইড যদি আমি নিই, তাহলে তাদের ধর্মগুলো পারমাণবিক গুরুত্বের বৃদ্ধির ক্রম অনুসারে পর্যাবৃত্ত হয়। তো তিনি এইভাবে পর্যায় সূত্রটি স্থাপন করেছিলেন এবং একটা পর্যায় সারণীর টেবিলও দিয়েছিলেন। তো ওনার টেবিল তো এটা নয়, তো আমি সংশোধিত টেবিলটা দিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তো এই টেবিলটাতে কি দেখতে পাচ্ছ? যে এই টেবিলটাতে তুমি দেখতে পাচ্ছ যে 12টি পর্যায় রয়েছে এবং 8টা শ্রেণী রয়েছে।
তো পর্যায়গুলো কোনগুলো, শ্রেণীগুলো কোনগুলো? দেখো অনুভূমিক যে সারিগুলো আমি দেখতে পাচ্ছি, ওই অনুভূমিক সারিগুলোকে আমি বলবো কি পর্যায়, এবং উল্লম্ব সারিগুলোকে আমি বলবো কি না শ্রেণী। তাহলে কটা পর্যায় রয়েছে এরকম করে 12টা। কটা শ্রেণী রয়েছে না শ্রেণী রয়েছে 8টা। তো সংশোধিত যে পর্যায় সূত্রটা রয়েছে সেখানে শূন্য শ্রেণী বলে একটা এসছে। তো কেন এসছে না যখন মেন্ডেলিভ এই পর্যায় সারণী তৈরি করছেন তখন কিন্তু নিষ্ক্রিয় মৌলের আবিষ্কার কিন্তু হয়েছিল না। তো আমার কথা সেটা নয়, আমার কথা হচ্ছে 1869 সালে যে টেবিলটা ছিল সেই টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, যে এই মৌলগুলোকে তিনি কি করেছিলেন না পারমাণবিক গুরুত্বের বৃদ্ধির ক্রম অনুসারে সাজিয়েছিলেন। তো সাজিয়েছেন তখন পর্যন্ত কতগুলো মৌল এসছে না 63টি মৌল। কটা মৌল? 63টি মৌল এসেছে। তো সাজানোর পর তৎকালীন আরেকজন বিজ্ঞানী দেখো 1870 খ্রিস্টাব্দে, তো 1870 আগে 1869 খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী বলছেন এটা। তো লোথার মেয়ার তিনি কি করছেন, জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার তিনি তার সূত্র দিয়েছেন যে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্বের বৃদ্ধির ক্রম অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তার মানে কি বলছে, যে বিভিন্ন যে মৌলগুলো রয়েছে ওই মৌলগুলোর ভৌত ধর্ম রয়েছে, উপরন্তু রাসায়নিক ধর্মও রয়েছে। তো লোথার মেয়ার তিনি কি করেছিলেন না উনার সূত্রে ভৌত ধর্মকে তো বেশি প্রেফার করেছিলেন, যে বলেছিলেন যে প্রেফার করে তিনি মৌলগুলোকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছেন। তো মৌলগুলোকে তিনি কি করেছেন তাদের পারমাণবিক আয়তন, ব্যাসার্ধ অনুসারে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ইত্যাদি ধর্ম অনুসারে তিনি কি করেছেন মৌলগুলোকে সাজিয়েছেন। তো লোথার মেয়ারের সূত্রে তো কিছু তো ধর্মাবলী মেন্ডেলিফের তুলনায় বেশি সাদৃশ্য তো ছিল, তো উনি সেই মতো করে পর্যায় সারণী দেন। তো সেই লোথার মেয়ারের পর্যায় সারণী আমরা দেখলাম। তো লোথার মেয়ারের পর্যায় সারণীতে যেটা ছিল সেটা মেন্ডেলিফের যে পর্যায় সারণী আমরা দেখছিলাম সেই পর্যায় সারণীর মতোই। তো পরবর্তীকালে লোথার মেয়ারের পর্যায় সারণীতে যে মৌলগুলোকে একই শ্রেণীতে স্থান দিচ্ছিলেন, যে মৌলগুলোকে একই পর্যায়ে স্থান দিচ্ছিলেন, তো সেখানে দেখা গেছিল যে একই শ্রেণীতে অবস্থিত মৌলগুলোর ধর্মগুলো একই। শ্রেণী বলতে কোনগুলো? এইগুলো। যে শ্রেণী বলতে এইগুলো, যে এই মৌলের সাথে এই মৌলের ধর্ম একই, এই মৌলের সাথে এই মৌলের ধর্ম একই, এই মৌলের সাথে এই মৌলের ধর্ম একই। তো কিন্তু এর পাশের যে মৌলটা রয়েছে যেমন লিথিয়ামের পরে বেরিলিয়াম, তার কিন্তু ধর্ম একই নয়, সেটা কিন্তু ডিফারেন্ট। এর সাথে এর ধর্ম ডিফারেন্ট, এর সাথে এর ধর্ম আলাদা। তাহলে পর্যায় বরাবর যত এগোতে আছি একটা পর্যায়ে, এই পর্যায়ে যত আমি এগোতে আছি ধর্ম আলাদা, কিন্তু একটা শ্রেণীতে সবার ধর্ম একই। তো লোথার মেয়ারের সূত্রে কিন্তু আমরা এটাকে ভালো করে দেখলাম। কিন্তু দুর্ভাগ্য যে লোথার মেয়ার মেন্ডেলিফের 1 বছর পরে তিনি এই পর্যায় সূত্র দিয়েছেন, কিন্তু লোথার মেয়ারের পর্যায় সূত্রে কিন্তু দম ছিল। তো বিজ্ঞানী মেন্ডেলিফ তিনি কি করলেন না লোথার মেয়ারের এই পর্যায় সূত্র 1871 খ্রিস্টাব্দে, সাল লক্ষ্য করো 1871 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মেন্ডেলিফ তিনি কি করলেন না লোথার মেয়ারের যে পর্যায় সূত্রকে নিয়ে একটু মডিফাই করে তিনি আবার সূত্র দিলেন এবং পর্যায় সারণীর টেবিল আবার দিলেন। সেখানটায় কটা পর্যায় সারণী, ওই পর্যায় সারণীতে কটা পর্যায় ছিল লক্ষ্য করো 12টি পর্যায় ছিল। কটা শ্রেণী ছিল তাও লক্ষ্য করো 8টি মাত্র শ্রেণী ছিল। তো সেখানটাতে দেখো কিছু কিছু জায়গায় ফাঁকা স্থান রয়েছে, তো সেই ফাঁকা স্থানগুলো তখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। আর কিছু কিছু জায়গায় তিনি সম্ভাবনা কিছু কিছু মৌল দিয়েছেন যে এই মৌলগুলোর মতো ধর্মের সাদৃশ্য রয়েছে, এই মৌলগুলোর ধর্মের সাদৃশ্য রয়েছে। ক্লিয়ার হচ্ছে? তো পরবর্তীকালে বিজ্ঞানী মেন্ডেলিফ এই সূত্র দেওয়ার পর, কোন সূত্র? বিভিন্ন মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম। তিনি কিন্তু প্রথমে ভৌত ও রাসায়নিক ধর্মের কোনো উল্লেখ করেছিলেন না, যে ধর্মগুলি উনার ধর্মগুলির বেসিক্যালি ম্যাচ ছিল ভৌত ধর্মের ক্ষেত্রে। কিন্তু লোথার মেয়ারের ক্ষেত্রে কি দেখলাম না লোথার মেয়ারের ক্ষেত্রে ভৌত ধর্মের তো সাদৃশ্য রয়েছে, উপরন্তু রাসায়নিক ধর্মেরও সাদৃশ্যের কথাও তিনি বলে গেছেন। কিন্তু মেন্ডেলিফ কিন্তু কেবলমাত্র ভৌত ধর্মের কথার উপরে জোর দিয়েছিলেন। তো মেন্ডেলিফ পরবর্তীকালে ভৌত ও রাসায়নিক ধর্ম দুটো ধর্মকে সমানভাবে গুরুত্ব আরোপ করলেন এবং তিনি বললেন ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তার মানে কি? উনার যদি সংশোধিত আমরা পর্যায় সারণীটা দেখি, তাহলে আমি সংশোধিত পর্যায় সারণী দেখিয়ে রেখেছি। তো তিনি কি বলছেন না মৌলগুলোর
ভৌত ও রাসায়নিক ধর্ম, মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। যেমন করে হাইড্রোজেনকে বাদ দিয়ে তখনও পর্যন্ত নিষ্ক্রিয় মৌল কিন্তু আসেনি, নিষ্ক্রিয় মৌলকে ছেড়ে। তাহলে লিথিয়ামকে যদি আমি ফার্স্ট মৌল ধরি, তাহলে তার পরবর্তী মৌল কোনটা না সোডিয়াম, একই শ্রেণীতে অবস্থান করছে। যে লিথিয়ামের সাথে যা ধর্ম, লিথিয়ামের যে যে ধর্ম হবে সোডিয়ামের তাই তাই ধর্ম হবে, সোডিয়ামের যা যা ধর্ম হবে পটাশিয়ামের তাই তাই ধর্ম হবে, রুবিডিয়ামের তাই তাই ধর্ম হবে, সিজিয়ামের তাই তাই ধর্ম হবে, ফ্রান্সিয়ামের তাই তাই ধর্ম হবে। তো তিনি বললেন যে একই শ্রেণীতে অবস্থিত সকল মৌলগুলোর ধর্ম কি একই, একই শ্রেণীতে অবস্থিত সকল মৌলগুলোর ধর্ম একই, একই শ্রেণীতে অবস্থিত সকল মৌলগুলোর ধর্ম একই। তো তিনি কি করেছিলেন, তো উনার সংশোধিততে তিনি কি করেছিলেন, তো তিনি করেছিলেন কি, আমি যদি অন্যান্য মৌলগুলোকে স্থাপন করতাম, তো তিনি করেছিলেন কি না, প্রথম শুধু 1 নম্বর শ্রেণীটাকে আমি কমপ্লিট করেছি, যেখানটায় যে 1 নম্বর শ্রেণীকে দুটো উপশ্রেণীতে তিনি কি করেছেন, ভাগ করেছেন। 1 নম্বর শ্রেণীকে দুটো উপশ্রেণীতে কি করেছেন, ভাগ করেছেন। এটা হচ্ছে এ উপশ্রেণী, এটা হচ্ছে বি উপশ্রেণী। ক্লিয়ার হয়েছে? তো কতগুলো পর্যায় ছিল ওনার সংশোধিততে? 7টা মাত্র পর্যায় ছিল। দেখো 1 2 3 4 5 6 7। কটা শ্রেণী ছিল? একটা আরে এর এ শ্রেণীটাকে দুভাগ করেছি, তাহলে শ্রেণী কটা? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। নিষ্ক্রিয় মৌল তখনও পর্যন্ত আসেনি, নিষ্ক্রিয় মৌল তখনও পর্যন্ত আসেনি। তো পরবর্তীকালে আসতে তিনি কিন্তু সংশোধিততে তিনি তার 0 শ্রেণীও স্থান দিয়েছিলেন। তাহলে টোটাল শ্রেণী আমি পেয়েছিলাম 9টা। তাহলে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে 7টি পর্যায়, কটা পর্যায় রয়েছে? 7টা পর্যায় ও 9টি শ্রেণী, নিষ্ক্রিয় মৌলের শ্রেণীকে নিয়ে, নিষ্ক্রিয় মৌলের শ্রেণীটাকে নিয়ে। তো এখানে দুটো উপশ্রেণী কেন করলেন, কি বিচারে করলেন? না, এই বিচারে করলেন যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টা মৌলের ধর্মের তো মিল আছেই আছে, এদের যোজ্যতা কত না, এদের যোজ্যতা হচ্ছে 1। তো দেখা গেছে কপার, এজি, এউ এদেরও যোজ্যতা 1। তাহলে এদের যোজ্যতার বিচারে তিনি কি করলেন না, এর উপশ্রেণীকে তৈরি করলেন। 2 নম্বরে আমরা কি দেখব? 2 নম্বরে উপশ্রেণীগুলো যেগুলো রয়েছে, যে এর যোজ্যতা, এদের প্রত্যেকের যোজ্যতা হচ্ছে 2। তাহলে এই উপশ্রেণীর যোজ্যতাগুলো কত হবে না, এই উপশ্রেণীগুলোর যোজ্যতা সব 2। তাহলে উপশ্রেণীগুলো, তাহলে এ শ্রেণীর সাথে বি শ্রেণীর একটাই মাত্র সাদৃশ্য, কোনো ধর্মের মিল ছিল না, কেবলমাত্র একটাই সাদৃশ্য ছিল যে এ উপশ্রেণীর যোজ্যতা যা, বি উপশ্রেণীর যোজ্যতা তাই। তো সেই অনুযায়ী কি করেছেন, মৌলগুলোকে স্থান দিয়ে গেছিলেন। উপরন্তু তিনি এইটাই বলছিলেন যে যে এই উপশ্রেণীগুলো, বি উপশ্রেণীগুলো, বি উপশ্রেণীগুলো, বি উপশ্রেণীগুলো, বি উপশ্রেণীগুলো, বি উপশ্রেণীগুলো, এই উপশ্রেণীগুলোতে যে সকল মৌল অবস্থান করবে তারা সবই হচ্ছে সন্ধিগত মৌল। তারা সবই কেমন ধরনের মৌল না, সন্ধিগত মৌল। তাহলে এইগুলো হচ্ছে কি, এই উপশ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে কি স্বাভাবিক মৌল। এদেরকে তিনি একটা নাম দিলেন, এই উপশ্রেণীটাকে একটা নাম দিলেন কি না, যুগ্ম সারি। এটাকে তিনি কি নাম দিলেন, যুগ্ম সারি। আর বি গুলোকে নাম দিলেন অযুগ্ম সারি। তাহলে সকল বি গুলোকে অযুগ্ম সারি আর সকল এ গ্রুপগুলোকে বলা হচ্ছে কি যুগ্ম সারি। ক্লিয়ার হয়েছে? তো আমরা এখনো পর্যন্ত একটাই জিনিস বুঝতে পারছি যে যে পর্যায় সারণীতে কি কি জিনিস ছিল না, এগুলো হচ্ছে যুগ্ম সারি আর এগুলো হচ্ছে অযুগ্ম সারি। তো যুগ্ম সারি আর অযুগ্ম সারির মধ্যে একটাই মাত্র ম্যাচ ছিল কি না, তাদের যোজ্যতা একই। তো আমরা দেখলাম মেন্ডেলিফের পর্যায় সূত্রে যে মৌলগুলোর ধর্মগুলো অনেক ক্ষেত্রেই সাদৃশ্য পাওয়া গেল, কিন্তু পর্যায় সারণীর সংজ্ঞা এখনো পর্যন্ত আমরা জানি না। তো আমরা নেক্সট ক্লাসে আমরা পর্যায় সারণীর সংজ্ঞা দেখব। কালক্রমে প্রত্যেক বিজ্ঞানী প্রত্যেকের সূত্রের মতামত অনুসারে, তো প্রত্যেক সময়ে প্রত্যেক বিজ্ঞানী কিছু না কিছু মৌলগুলোর ধর্মকে সুবিধাভাবে মনে রাখার জন্য ওনাদের সূত্র স্থাপন করেন, কিন্তু মেন্ডেলিফ তখনও পর্যন্ত শ্রেষ্ঠ ছিলেন। তো মেন্ডেলিফের এই পর্যায় সারণীতে এই যে মৌল, এই যে সারিটা, এই যে পর্যায়, এটাকে বলা হতো প্রথম পর্যায়। এটাকে প্রথম পর্যায়। এই মৌলে সব মানে এই যে সারিটাতে
কটা মাত্র মৌল ছিল? কেবলমাত্র একটা, দুটো, সংশোধিতটায়। সেই জন্য এই পর্যায়টাকে বলা হতো অতি হ্রস্ব পর্যায়। তাহলে প্রথম পর্যায়টাকে বলা হতো অতি হ্রস্ব পর্যায়। তাহলে মোট মৌল কটা ছিল? না দুটি, খেয়াল রাখবে। সেকেন্ড যে পর্যায়টা রয়েছে তাতে কটা মৌল আছে দেখো, লক্ষ্য করে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তো মোট কটা আছে? 1 2 3 4 5 6 7 8। তৃতীয়টাতে লক্ষ্য করো কটা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে দ্বিতীয় তৃতীয়তে একই সংখ্যক মৌল আছে বলে দ্বিতীয়টাকে তিনি নাম দিলেন কি না হ্রস্ব পর্যায়। তো দ্বিতীয়টাকে আমি এখানে আস্তে করে ছোট্ট করে লিখে রাখছি, দ্বিতীয়টার নাম দিলেন হ্রস্ব পর্যায়। তো হ্রস্ব পর্যায়ে কটা মৌল আছে? 8টি মৌল আছে। এটাকে আমরা নাম দিব প্রথম হ্রস্ব পর্যায়। সেকেন্ডটা গেল। থার্ডটাতেও দেখো যেহেতু 8টা মৌল আছে, তো এটাকেও তিনি বললেন হ্রস্ব পর্যায়। তো এখানটায়ও কটা মৌল আছে? 8টি। যেহেতু এটা থার্ড পর্যায় সেহেতু এটাকে বলেন দ্বিতীয় হ্রস্ব পর্যায়। তৃতীয়তে গেল। চতুর্থতে কি দেখতে পাচ্ছি না প্রত্যেকেরই উপশ্রেণী চলে এসছে, কেন দ্বিতীয় আর তৃতীয়তে ছিলই না। চতুর্থ থেকে সব উপশ্রেণীগুলো আসতে আছে। তো এখানে উপশ্রেণীতে মৌল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এগুলো সবগুলোতে মৌল ভর্তি আছে। তাহলে চতুর্থটায় কটা মৌল আছে? যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। কটা মৌল আছে? 18টা। সেহেতু চতুর্থটাকে বললেন যে দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়। কেন প্রথম? দ্বিতীয় কি কেউ আছে? হ্যাঁ, পঞ্চমটাতেও কটা আছে? 18টা আছে। পঞ্চমটাতেও 18টা। তাহলে 4 নম্বরটাকে বললেন কি না প্রথম দীর্ঘ পর্যায়। ক্লিয়ার? কটা মৌল? মোট মৌলের সংখ্যা কটা? 18টি। পঞ্চমটাতেও কটা? দ্বিতীয় দীর্ঘ পর্যায়। কটা মৌল? তাও 18টি। এই জন্য প্রথম আর দ্বিতীয় এলো। এবারে ষষ্ঠটাতে লক্ষ্য করো, সবগুলো মৌলকে যদি আমি নিই তাহলে কটা পাবো? 18টা পাবো। উপরন্তু 2 নম্বর শ্রেণীতে এ গ্রুপের সাথে এ যে গ্রুপটা উপশ্রেণীটা রয়েছে এই উপশ্রেণীতে আরো 14টা মৌল আছে। 7 নম্বরেও 2 নম্বর শ্রেণীতে এ গ্রুপের সাথে আরো 14টা মৌল রয়েছে। ক্লিয়ার? যদিও 7 নম্বর শ্রেণীটা আনকমপ্লিট ছিল, 7 নম্বর পর্যায়টা আনকমপ্লিট ছিল, কিন্তু 6 নম্বরটা ওনার কাছে কমপ্লিট ছিল। তো সংশোধিত পর্যায় সারণীতে তো 6 নম্বরটায় এই 14টা যদি যোগ করি তাহলে প্রত্যেকটাতে 18টা আছে, উপরন্তু এতে আরো 14টা আছে। তাহলে এই 14টা মৌলকে তিনি আলাদা করে শ্রেণী বানিয়ে স্থান কিন্তু দেননি, আলাদা করে পর্যায় বানিয়ে দিয়ে দিয়েছিলেন নিচে, আলাদা করে নিচে এমনি করে পর্যায় বানিয়ে দিয়ে দিয়েছিলেন যে 14টা মৌল আলাদা করে পর্যায় বানিয়ে দিয়েছিল। দিয়ে বলেছিলেন এই মৌলগুলো কেমন প্রকৃতির মৌল? বিরল মৃত্তিকা মৌল। তো এই মৌলগুলোকে তিনি উনার পর্যায় সারণীতে কিন্তু স্থান দিয়েছিলেন না। তো এই 14টা মৌলকে নিয়ে যদি আমি মোট মৌল যদি দেখি তাহলে 32টি মৌল পাই। তো এই 32টি মৌল পাওয়ার জন্য একে কি বলা হতো না একে বলা হতো অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায়। ক্লিয়ার? 7 নম্বরটাতেও কটা থাকতে পারে না 32টা তো থাকতে পারে, কিন্তু উনি কটা স্থান দিয়েছিলেন? উনি কেবলমাত্র 28টি স্থান দিতে পেরেছিলেন। কেন না 18টা থাকতে পারে প্লাস এখানটায় আছে আরো 14টা, তাহলে 18 প্লাস 14 মানে 32টা সর্বোচ্চ থাকতে পারে, কিন্তু উনি স্থান দিয়েছিলেন কেবলমাত্র 28টি মৌল। কেন বাকি মৌলগুলো না বাকি মৌলগুলো তখনও পর্যন্ত উনার কাছে পৌঁছেছিল না, মানে এক্সপেরিমেন্ট হয়েছিল না, তবেই তো উনি ধর্মগুলো পেয়েছিলেন না, যার জন্য অসম্পূর্ণ থেকে গেছিল। এই জন্য 7 নম্বর পর্যায়কে বলা হয় অসম্পূর্ণ অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায়। ক্লিয়ার? অসম্পূর্ণ অতি দীর্ঘ পর্যায়। তাহলে এই ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী। তো মেন্ডেলিফের পর্যায় সারণী তৈরি হওয়ার পরেও কি দেখা গেছে না মেন্ডেলিফের পর্যায় সারণীর কিছু কিছু ত্রুটি হয়ে পড়েছে। তো মেন্ডেলিফের পর্যায় সারণী থেকে আমরা কি কি জানতে পেরেছি
বা তাদের ধর্মগুলো কি কি আমরা জানতে পারলাম, সেই ধর্মগুলোর জানার ফলে মেন্ডেলিফের পর্যায় সারণীর গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়। অতি সহজে আমরা মৌলগুলোর ধর্ম, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম মনে রাখতে পারলাম, যার ফলে ওনার গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়। তো গ্রহণযোগ্যতা বাড়ার সাথে সাথে দেখা গেছে কি ওই মৌলগুলোর ত্রুটিও বাড়তে আসছে, আরো ত্রুটি কি হতে আছে, বাড়তে আছে। তাহলে ওই ত্রুটিগুলো তো নেক্সট লেকচারে আমরা নিয়ে আসতে চলেছি যে মেন্ডেলিফের পর্যায় সারণীর প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা কোথায় ছিল, আর কি না মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। তো এই দুটো আজকে তো লেকচারে আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীর স্থাপনা, যেটা আমরা থাম্বলাইনে দিয়েছি, যে মেন্ডেলিফের পর্যায় সারণীর স্থাপনা, যে কেন মেন্ডেলিফের পর্যায় সারণী কিভাবে এলো সেটাই দেখলাম, কালক্রমে কিভাবে এসছে। তো এরপরে নেক্সট লেকচার নাম্বার 2 আমরা দেখতে চলেছি কি না মেন্ডেলিফের পর্যায় সারণীর মানে প্রয়োজনীয়তা কোথায়, মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। যখন যে কোনো সূত্র যদি আবিষ্কার হয়, প্রথম আবিষ্কারটাই হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ। আরে আমি আবিষ্কারের পথ দেখিয়েছি বলে অন্যান্য বিজ্ঞানীরা আবিষ্কার করার জন্য লাফিয়ে পড়েছে, তো আগে পথ দেখানোটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো মেন্ডেলিফের পর্যায় সারণী এই জন্যই গুরুত্বপূর্ণ, উনি সর্বপ্রথম এক পর্যায় সারণী, সব থেকে বৃহৎ পর্যায় সারণী বানিয়ে বেশি বেশি মৌলের জন্য কিভাবে ধর্ম মনে রাখা যায়, উনার পর্যায় সারণীর সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো নেক্সট উনার প্রয়োজনীয়তা দেখব এবং তার সাথে সাথে উনার মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিও দেখব। তো আজকের লেকচার এতটুকুই পর্যন্ত। আমি আশা করছি তোমাদের পুরো পর্যায় সারণীটা কিভাবে এসছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখনো কিন্তু আমি পর্যায় সারণীর সংজ্ঞা কিন্তু আমি দিইনি, নেক্সট লেকচারেও দেব না, লেকচার নাম্বার 3-তে গিয়ে আমি দেব, যখন আমি আধুনিক পর্যায় সারণী আমরা পড়ব, আধুনিক পর্যায় সারণীর সূত্র পড়ব। তো এই সূত্রকে রেকটিফায়ার করে কিভাবে এসছে তার কালক্রমের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আমরা দেখব। তো আই হোপ তোমাদের ফার্স্ট লেকচার এতটুকু পর্যন্ত ভালোভাবে বোঝাতে পেরেছি। বেস্ট অফ লাক, গুড নাইট।